প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডি শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে জলকন্যার যৌথ চিত্রকলা প্রদর্শনী পাহাড় ও পাহাড়ের জীবন। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 16 মে পর্যন্ত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে লালমাটিয়ার 2/6 সি ব্লকের দ্য ইলিউশনস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 25 জন শিল্পীর 25টি শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী 25শে বৈশাখ। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 11টা এই সময়ে প্রদর্শনী চলবে 17 মে পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে শম্ভু আচার্যের একক চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 15 মে পর্যন্ত। ধানমন্ডির কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে মুনে মোয়াসিফের একক দৃশ্য শিল্প প্রদর্শনী ক্রমশ। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 31 মে পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। রাত 8টা 20 মিনিটে থাকছে আলামীর স্বপনের রচনায় তাইফুর জাহান আশিকের পরিচালনায় ধারাবাহিক নাটক ফাউল। মানুষ বলে শিক্ষিত বোমা বানায়, মানুষ এত খারাপ। কি হইল এটা? কি আর হইবে? মজনু শিক্ষিত মানুষ, যে মানুষ মনের দিক দিয়ে শিক্ষিত সে কোনোদিন বইও পড়াইতে পারে না, বোমাও বানাইতে পারে না, আর মানুষও মারতে পারে না। না, আমি শিক্ষিত না। আমার হবু স্ত্রীকে এই ধরনের টেক কেয়ার করার জন্য আমি তোমাদেরকে অন্তরের স্থল থেকে গভীর ভাবে ধন্যবাদ। কে তোর হবু বউ? বেদনা? অবশ্যই। আরে গাদার করে গাদা, বেদনা তো তোর ভালোবাসে না। আমরা কইছিলাম দেখে বেদনা তোর সাথে অভিনয় করছে, এখন বুঝছ? রাত 9টা 30 মিনিটে থাকছে জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মোস্তফার পরিচালনায় মার্সেল প্রেজেন্স হাসো সিজন 7। জাহাঙ্গীর বাবু, আপনার নিকট আজ একটু আফিম ভিক্ষা করিতে আসিয়াছি। না না, এমনি লইব না, আমার দপ্তর হইতে কিছু মূল্যবান বাক্য আপনাদিগকে উপহার করিয়া যাইব। আরে আপনার ভূত ভয় পান? ভূত? আপনারা ভূত ভয় পান? কিন্তু আমি কোনো ভূত ভয় পাই না, কারণ আমার ছোট বোন আছে, তাও আবার 2টা। যার জীবনে 2টা ছোট বোন আছে তার জীবনে শত্রুর দরকার নাই। আমার 2 বোন, আমার 2 বোনের কাছে বর্তমানে আমি এতটা অবহেলিত এবং এতটা বিতাড়িত যে আমার 2 বোন যদি বাংলাদেশের 2টা পলিটিক্যাল পার্টি হয় তাইলে বর্তমানে আমার অবস্থা হইল আফা। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি অভিনেতা তুহিন চৌধুরী। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি তো ভীষণ ভালো আছি। অভিনয়ের ব্যস্ততা এখন কেমন চলছে? অভিনয় ব্যস্ততা একটু কম, তার কারণটা হচ্ছে যে কিছুদিন আগে আমি হার্ট অ্যাটাক করলাম, এরপর রিং পড়লাম, 2টো রিং পড়া তো ডাক্তার বলেছে আমাকে যে 4 থেকে 6 মাসের মতো একটু রেস্ট নেওয়ার জন্য। তো এই গ্যাপটা এখন চলছে, সময়টা চলছে। এমনি সবকিছু মিলিয়ে যদি আপনি একটু বলেন যে আপনার আসলে, আপনি তো পুরান ঢাকার মানুষ, তো সেখান থেকে আসলে অভিনয়ের প্রতি যে ভালোবাসাটা সেটা কিভাবে বা কবে তৈরি হয়েছিল? আসলে কিছু জিনিস আছে জেনেটিক্যালি। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমার বাবা উনি 70 দশকের ফিল্মের ডিরেক্টর ছিলেন, তার নাম বুলবুল চৌধুরী। তো আমার বাবার যিনি যার কাছ থেকে কাজ শিখেছেন তিনি হচ্ছে উদয়ন চৌধুরী। তো তার এডে ছিলেন আমার বাবা। পরবর্তীতে তিনি ডিরেক্টর হিসেবে আত্মপ্রকাশ পায়, তিনি হিরো ছিলেন 2-1টা ছবিতে। তো সত্যি কথা বলতে যেটা ছেলেবেলা থেকে আমি তো খুব হেলদি ছিলাম,
তো আমি স্পোর্টসে নাম দিতে পারতাম না। তো ওই বাবার কাছ থেকে কবিতা আবৃত্তি, একক অভিনয়, এই সমস্ত জিনিসগুলো মানে আমি রপ্ত করতাম ছেলেবেলা থেকে। তো সেই থেকেই আমার এই পদচারণা সংস্কৃতিতে আসা। একটা সময় আমার কেরানীগঞ্জের যে থিয়েটার ছিল বুড়িগঙ্গা থিয়েটার, সে জায়গায় আমি স্কুল লাইফ থেকে আমি সে জায়গায় যোগ দিই। ওই জায়গা থেকে আমার এই কালচারটা শুরু। তারপর একটা সময় এসে টেলিভিশনে আসি আর কি। আচ্ছা, ছোটবেলায় আসলে যখন এই যে নাটক করতেন বা থিয়েটারে ছিলেন, তখন তো আসলে ওই সময় আপনার পরিবেশটা একেবারে অন্যরকম ছিল, খুব সাংস্কৃতিক মনে একটা পরিবেশ ছিল সে সময়টা। কোন স্মৃতিগুলো খুব বেশি মনে পড়ে এখন? ফ্যামিলি নিয়ে যখন টেলিভিশনটা দেখতাম, নাটকগুলো দেখতাম, বাবা মা ভাই বোন সবাই একসাথেই, এবং সেই সময়ের যে একটাই চ্যানেল ছিল বিটিভি। কখন নাটকটা হবে, পড়াশোনারও যখন ওই টাইমটা থাকতো যে দেখা গেছে 9টা বাজে নাটকটা হবে, ওইটুকু বাদ, পড়াশোনা ওই দিন বাদ, ওই আগেই পড়াশোনা করে নিতাম অথবা পরে পড়তাম, সবাই একসাথে মিলে দেখতাম। তো তখনকার যে গল্প ছিল, হ্যাঁ মানে রুচিশীলতার বিষয় ছিল, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে একান্নবর্তী পরিবারের যে কাহিনীগুলো আমরা যেটা দেখতাম, সে জায়গায় শেখার কিছু ছিল। আমরা ওই জায়গা থেকে অনেক কিছু শিখতাম, এবং নৈতিক মূল্যবোধের যে জায়গাটা সেটা অনেকটা তৈরি হতো আমাদের মধ্যে। একদম। এবং ওই জায়গা থেকে কিন্তু আমাদের নিজেরা চিন্তা করতাম যে এই ক্যারেক্টারটা বোধহয় আমার, আমি কিন্তু ওইটা বাস্তবে মানে একেবারে সেটাকে প্লে করার চেষ্টা করতাম। তো এখন তো আসলে এই জিনিসগুলো নেই। ওই জিনিসগুলো মনে পড়ে যে আসলে সেই সময়ের যে সংস্কৃতি অনেক মিস করি। সেই সময় যে টেলিভিশন নাটক দেখতে দেখতে বা থিয়েটার করতে করতে কাউকে কি আদর্শ হিসেবে নিয়েছিলেন, বা কাউকে দেখে আপনি অনুপ্রাণিত হয়েছিলেন যে আপনি নিজেও আসলে একটা সময় টিভি স্ক্রিনে কাজ করতে চান? হ্যাঁ, আমি ওই সময় খুব ভক্ত ছিলাম আমাদের আফজাল ভাইয়ের। আচ্ছা। তো আফজাল ভাইয়ের সেই কথা বলার ধরন, তার ব্যক্তিত্ব এবং তার যে স্টাইল, হেয়ার স্টাইল, এই জিনিসগুলো খুব দেখতাম। একটা সময়ে আবার ফরিদে ভাইয়ের প্রতি আমার খুব মানে আকৃষ্ট চলে আসলো এই কারণেই যে তার ডিফারেন্ট যে মানে নিজেকে অভিপ্রকাশ করা, ক্যারেক্টারগুলোকে ধরে নিয়ে সে যে কোনো ক্যারেক্টারে নিজেকে মানিয়ে নেয়, এই যে বিষয়গুলো, তখন চিন্তা করলাম যে আসলে একটা হিরো তো একটা জিনিসে প্লে করে বারবার, সে তো ওই হিরোইজমটাই সে ফুটে তোলে। বাট একটা ক্যারেক্টার আর্টিস্ট সে যেভাবে নিজেকে হিরো দেখাচ্ছে, ভিলেন দেখাচ্ছে, এবং সমাজের যে অবস্থানগুলো আছে সেই ক্যারেক্টারগুলো নিয়ে যে খেলছে, এটা আসলে অনেক বড় বিষয়। তো তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আসলে ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে দেখে নিজেকে দাঁড় করানো যায় কিনা, সব ক্যারেক্টার কাজ করানো যায় কিনা। নিঃসন্দেহে এটা অনেক চ্যালেঞ্জিং ছিল। অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের পুরান ঢাকা তো কালচারটা একেবারে মানে এই সংস্কৃতির যে বিষয়টা খুবই কম। আমরা সবাই ব্যবসায়ী, ম্যাক্সিমাম বলতে কি 100 জনের মধ্যে 100 জনই ব্যবসায়ী বলতে পারি। ব্যবসায়িক চিন্তার মানুষদের মধ্যে থেকে যে আপনি আপনার নিজের শিল্প সত্তাটাকে বের করে আনতে পেরেছেন, এটা মনে হয় অনেক বড় একটা অবদান হচ্ছে বুড়িগঙ্গা থিয়েটারের। বুড়িগঙ্গা থিয়েটারটা কত বছর পর্যন্ত কন্টিনিউ করেছেন? বুড়িগঙ্গাতে আমি ক্লাস 7 থেকে ওই জায়গায় জড়িত, মানে তখন শিশু ক্যারেক্টারগুলো করতাম। আর আমার বড় ভাই ছিল এটা সভাপতি, মানে বড় ভাই বলতে কাজিন। তো ও দুষ্টামি করেই আমাকে রাখতো, এই তুই থাক, এই ক্যারেক্টারটা কর। ওই জায়গা থেকেই না আমার সূত্র। আর বাবা মানা করতো না এই কারণেই, বাবা নিজের সংস্কৃতি ব্যক্তিত্ব ছিলেন, তিনি বলতেন যে ও যদি সংস্কৃতির সাথে মিশে থাকে কখনো অন্যায়ের সাথে যাবে না, কাজ করুক। এটা খুবই সত্যি একটি কথা। পরবর্তীতে নিরাপদ সড়ক চাই, এটা আপনার অভিনীত প্রথম টেলিভিশনের নাটক, সেটার সাথে কিভাবে আসলে যুক্ততা হলো, সুযোগটা কিভাবে এসেছিল? এই নিরাপদ সড়ক চাই আমার জীবনের প্রথম নাটক। তো এটার সাথে যুক্ত হলাম এই কারণে যে আমি তখন গান শিখতাম। আচ্ছা। তো বাবাকে বললাম যে আমার সাথের যারা আছে, আমি বরাবরই এই প্রতিযোগিতাতে ফার্স্ট সেকেন্ড হতাম। তো আমি বাবাকে বললাম যে তখন কিন্তু অ্যালবাম বের হয়, মানে ক্যাসেটের অ্যালবাম। তো আমি বললাম যে আমি একটা অ্যালবাম করতে চাই বাবা, টাকা লাগবে, টাকা দাও। তো বাবা বলতেছে আমাকে যে তোমার গান এখনো আমার কাছে ভালো লাগে নাই। তাই আমি বললাম যে এত পুরস্কারগুলো নিয়ে কীভাবে, সেটা দেয় তোমাকে, ঠিক আছে শেখো, চর্চা করো, সময় মতো দেখা যাবে, আমি দেখবো। তো মনে খুব ক্রোধ জাগলো যে যেই সমস্ত ছেলেরা আমার সাথে পারে না কম্পিটিশনে, তাদের ক্যাসেট বের হয়ে গেছে, অ্যালবাম বের হয়ে গেছে, না আর গানই শিখবো না। আচ্ছা। ওই জেদ করে যে ছাড়লাম গান। এখনো কিন্তু সেই হারমোনিয়াম আমার বাসাতেই আছে, এখনো মানে স্মৃতি হিসেবে রাখছি আমি, কিন্তু হারমোনিয়াম ধরা হয় না আজকে প্রায় বহু বছর। অভিমান করে বাবার উপর অভিমান করে। ওই তখন 91-এ একটা সার্কুলার দেখলাম যে প্যাকেজ নাটকের নতুন মুখ চাই। ও, পত্রিকাতে? হ্যাঁ।
তো এই প্যাকেজ নাটকের নতুন মুখ চাই সেটা আসার পরে দেখলাম যে ডিরেকশন দিচ্ছে হচ্ছে আমাদের কায়েস চৌধুরী। তো উনি এটা অডিশন নেবে। তো গেলাম, মানে একটা সাহস নিয়ে যে দেখি পারে কিনা, কারণ ছেলেবেলা থেকে মঞ্চে কাজ টাজ করতাম, কিছুটা তো অভিজ্ঞতা ছিল। ওইটাই চিন্তা করলাম যে দেখি কাজে লাগানো যায় কিনা, গান তো আর করবোই না। তো মোটামুটি ভাবে ওই জায়গায় যখন গেলাম আমি অডিশন দিলাম, তার পরের দিন ফোন আসলো আমার বাসায় যে অমুক দিন অফিসে আসেন, আপনার সাথে দেখা করবে আমাদের। ঠিক আছে, ওকে। তো আমি গেলাম, দেখলাম কায়েস ভাই বসা। তো উনি জিজ্ঞেস করলেন আমাকে যে আপনি থিয়েটারে আছেন কিনা। তো আমি বললাম যে আমি ববুরিগঞ্জ থিয়েটারে আছি। আপনি একটু নার্ভাস ছিলেন ওই সময়টাতে? মানে নার্ভাস, এমন নার্ভাস ছিলাম যে আমি ভাবতেই পারিনি, সত্যি কথা বলতে আমি ভাবতেই পারিনি যে আমি সিলেক্ট হব। আচ্ছা। তো আমাকে বললো কথা প্রসঙ্গে যে আপনি তো সিলেক্ট হয়েছেন, তো আপনার অভিজ্ঞতাটা বলেন। তো আমি বললাম যে এইভাবে এই ঘটনা। তো বললো আচ্ছা ঠিক আছে, অমুক দিন শুটিং, আপনি থাকছেন। তো আমাকে একটা স্ক্রিপ্ট দিলেন যে এটা পড়েন। তো পড়লাম, পড়ার পরে তিনি আমার ফ্যামিলিগতভাবে জানতে ছিলেন পড়া শেষে। তো বললাম যে আমার বাবা এটা করে, তো বাবার কথা শোনা পড়ে বলল ভাই আপনার বাবা? হ্যাঁ, উনি আমার বাবা। তো বিভিন্ন কথা বলতে বলতে আমাকে, মানে আমি যে পড়লাম এইটা স্ক্রিপ্টটা আমার মাথায় আছে কিনা এটা জানার জন্য আমাকে ঘুরালেন অনেকক্ষণ, অনেক কিছু পেঁচালেন। পরবর্তীতে বললেন যে আচ্ছা স্ক্রিপ্টটা যে পড়লেন, যে ক্যারেক্টারটা একটু দেখান তো। আবার হ্যাঁ, মানে উনি আমাকে যে আলাপ আলোচনা করলেন, গল্পগুলো করলেন, উনি দেখতে চাইলেন যে আমার মেমোরিটা কতটুকু শার্প আছে। মানে আপনাকে প্রথমে ডিস্ট্রাক্ট করেছেন, তারপর আবার আপনাকে ক্যারেক্টারে নিয়ে আসতে চাইছেন। তো তখন আমি তাকে করে দেখালাম। তো সাথে সাথে তিনি বললেন যে পরশুদিন আপনার শুটিং, আপনি চলে আসেন। মানে একটা অদ্ভুত ব্যাপার কি যে বাবা এরকম একটা পজিশনে থাকবার পরও আপনি কিন্তু বাবার রেফারেন্সে কোথাও যাননি। না, কখনো যাইনি। এই কারণে যাইনি যে আমার বাবা সবসময় একটা কথা বলতেন, নিজের যোগ্যতা বড় হোক, বাবা প্লাস তোমার, এটা তোমার প্লাস। পরবর্তীতে বাবা অন্য কোনো কাজের জন্য কখনো রেফার করেছেন কি আপনাকে? বাবা শুধু একটা কথা বলতো আমাকে যে আমি চাই যে তুমি একজন আইনজীবী হয়ে মানে তোমার ফিউচারটা এইভাবে তুমি পরিচালনা করো। তিনি অবশ্য এটা চান নাই যে মিডিয়াতে আমি থাকি। তো বাবাকে বলছিলাম যে সার্টিফিকেট বাবা দেব, কিন্তু আমি এই প্রফেশনে থাকতে পারবো না, আমার ভালো লাগে না। সবার তো সবকিছু ভালো লাগে না। তো আমার আরেকটা জিনিস হয়েছে কি যে পড়াশোনা করা অবস্থায় বাসা থেকে বিয়ে করায়, মানে বিয়ে করাইছে আমাকে। আচ্ছা, তো এটা কি একটু কষ্ট ছিল কিনা যে একসাথে সংসারটা চালানো, আবার অন্যদিকে মানে অবভিয়াসলি লাইফ পার্টনার থাকলে তো সেখানে একটা রেসপন্সিবিলিটি থেকে যায়, পাশাপাশি নিজের ক্যারিয়ারটাকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। বিয়ের কথা বললাম, আমি বললাম যে আমি তো এখনো দাঁড়াইনি বাবা, পড়াশোনা শেষ করি। তো বললো যে তোমাকে তো বলিনি কোনো কিছু করতে, তুমি পড়াশোনা করবে, আমি যে মেয়েটাকে নিয়ে আসতেছি সে আমার মেয়ে, সেও পড়াশোনা করবে, তোমাদের সব কিছু দেখার দায়িত্ব আমার, যেই পর্যন্ত তোমরা এস্টাবলিশ না হও। কিন্তু আমার কথা হচ্ছে আমি বলেছি তো বলেছি, আমি মেয়ে নিয়ে আসবো বাসায়। আচ্ছা, তা আসলে তিনি তাই করলেন। বিয়ের পর আমি দেখলাম যে আমার বউকেও তিনি পড়াশোনার জন্য চাপ দিচ্ছেন এবং আমাকেও বললেন যে তুমি পড়াশোনা চালিয়ে যাও। তো আমি দেখলাম যত কিছু হোক আসলে বিয়ে করলে না একটা খরচ থাকে আলাদা, যেটা বাবার মার কাছে চাওয়া যায় না, এটা সম্ভব না। তো তখন বাবাকে বললাম যে বাবা আসলে আমি একটা বিজনেস করতে চাই, তো এটা তুমি মানা করো না। তো বললো যে তুমি কি করতে পারবে একসাথে সব কিছু? তো আমি বললাম আমি পারবো। আচ্ছা, তো বাবা কি করলো, চক বাজারে মানে একেবারে পজিশনে দোকান নিয়ে দিলেন, ডেকোরেশন করে দিলেন। দেওয়ার পরে বাবা বললেন যে দোকান দিছি তুমি দেখে আসো। গিয়ে দেখলাম যে ডেকোরেশন একদম কমপ্লিট, সব রেডি, একদম রেডি। তো এখন বললাম যে পুঁজি তো লাগবে আমার। তো লাখ লাখ টাকা দিয়ে এটা করে দিল, আমাকে কিনে দিল, কিন্তু দেওয়ার সময় মাত্র 50,000 টাকা দিল হাতে, যে করো ব্যবসা করো। 50,000 টাকা কি হবে, তুমি লক্ষ লক্ষ টাকা দামে দোকান কিনে দিচ্ছ, এটা কি হবে? তো আমাকে বললো যে ব্যবসা করার টাকা ছাড়াই করতে পারে, তো দেখি তুমি কি করতে পারো। তা আমি তো ধরে নিলাম যে এটা চ্যালেঞ্জ, মানে বাবার ইচ্ছে নেই এটা করার, যেহেতু বলছে। তো আমি বাবার বললাম ঠিক আছে তুমি তো এটাতে খুশি, ঠিক আছে আমি তোমাকে বাজারে আমি তোমাকে বিক্রি করে ফেলবো। কি বিক্রি করবো মানে আমাকে দেখবা তুমি। তো মূল বিষয়টা হচ্ছে এটা, আমাদের ওই জায়গায় যারা ইম্পোর্টার, বড় বড় ইম্পোর্টার, এরা সবাই আমাদের এলাকার জিঞ্জিরা। তো কেউ ভাতিজা বলতেছে, কেউ আব্বু বলতেছে, কেউ আঙ্কেল বলতেছে, কেউ ভাইও বলতেছে। তো বড় বড় ইম্পোর্টার এদের কাছ থেকে মানে জিনিস কিনতে গেলে তো টাকা লাগার কথা না আমার, যেহেতু কার ছেলেটা নাম করা মানুষ। তো আমি ওই সমস্ত ইম্পোর্টারদের কাছে গেছি, আমি বলছি যে আমার এই মালগুলো লাগবে, আপনাদের কাছে আছে? হ্যাঁ আছে।
তা আমি ওই 50,000 টাকা বান্ডিল আমি প্রত্যেকেরই, মানে বিলিভ মি, প্রত্যেকেরই ওই একই বান্ডিল আমি দিচ্ছি। প্রত্যেকেই কথা বলছে, ভাই বান্ডেল দরকার নেই, আপনি নিজেই টাকা, ও বাবা আপনার ভাই বাবা শুনলে কিন্তু অসুবিধা আছে, মানে এই ধরনের কথাবার্তা বললো। কেউ টাকা নিল না। তো দেখা গেল যে আমি মানে এই 50,000 টাকাতে আমি বহু টাকা, কয়েক লক্ষ টাকার মাল কিনলাম, প্রচুর টাকার মাল কিনলাম প্রথম অবস্থাতে। তো কেনার পরেই তো বাবাকে বললাম যে আমার তো গোডাউনের জায়গা লাগবে। তো বাবা মুখের দিকে তাকালো, গোডাউনের জায়গা লাগবে মানে? মানে এত বেশি মাল হয়ে গেছে যে গোডাউনের জায়গা লাগবে, দোকান ছাড়া আমার গোডাউন লাগবে। তো বাবা জিজ্ঞেস করলো যে কত টাকার মাল নিছো? তো আমি বললাম যে একটা বড় অ্যামাউন্ট যেটা নিচ্ছি সেটা বললাম যে এই অ্যামাউন্টের। তোমাকে কে দিল মাল? আমি কিন্তু তোমাকে বলছিলাম যে তোমাকে বিক্রি করে ফেলবো, তোমার ছেলে আমি, অটোমেটিক সবাই আমাকে মাল দিচ্ছে। তো আমার কাছে তখন ইগুলো নিল যে কার কাছ থেকে মাল দিচ্ছে, কার্ডগুলো নিল, দিলাম। তো সবাই ফোন দিল বাবাই যে আপনি কি মাল দিচ্ছেন বা তুমি মাল দিছো, এভাবে কথা বলছে। হ্যাঁ মাল দিচ্ছে, কত টাকার, এত টাকার। তো বাবা সুন্দরভাবে লিখি, আমার না জানে সে লিপিবদ্ধ করছে। তো মাল যখন আসছে তো গোডাউন ভরে গেছে মাল। তো এই মালগুলো এমন মালগুলো ছিল যে বাজার একেবারে খালি ছিল, ওই মালগুলো ছিল না বাজারে। এক চাটে আমি কাজ করছি, এক সপ্তাহের ভেতর আমি বিশাল অ্যামাউন্ট জমা করে ফেললাম এক সপ্তাহে। পরে ওই টাকাগুলো শোধ করে দিতে পেরেছিলেন? ওই টাকাগুলো একদিক দিয়ে আমার টাকা আসতেছে, আরেক দিকে টাকা দিচ্ছি। দেওয়ার পরে যখন একটা অ্যামাউন্ট হাতে চলে আসলো, বাবাকে ডাকলাম যে এই তোমার 50,000 আর এই হচ্ছে আমার প্রফিটের টাকা, চ্যালেঞ্জে পাস। হ্যাঁ। তো বাবা আমার মুখের দিকে টাকা বলতেছে, তুমি কি সবার টাকা দিছো? আমাকে দিছি। তুই যে বাবা যখন দোকানটা নিয়ে দিছে আমাকে, তখনই কিন্তু আমাকে ল্যান্ড ফোন দিয়ে দিছে সাথে সাথে। ওই ল্যান্ড ফোন দিয়ে ফোন দিল সবাই, তুমি কি টাকা পাইছো, তুমি কি টাকা পাইছো, তুমি কি টাকা পাইছো। সবাই বলছে ভাই টাকা ক্লিয়ার, শিওর হওয়ার জন্য। আচ্ছা। তো বাবা তখন কি করলো, তার একটা চেক বই, ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিল সিগনেচার করে, যে যখন টাকা লাগবে তুমি বিজনেস করো, যা লাগবে এই জায়গাতে উঠায় নিও। বাহ, চমৎকার। পাশাপাশি কি আপনি এই যে ব্যবসা করছেন তার পাশাপাশি কি অভিনয়টা তখনও চলছে? না, তখন তো হচ্ছে যে ব্যবসার পাশাপাশি মানে সংসার। তো এই জিনিসগুলো করতে যে আমার দেখা গেছে অভিনয়টা আমার গ্যাপ ছিল মাঝখানে অনেক। কত বছর আনুমানিক? প্রায় 14 বছর তো হবেই। 14 বছর, তাহলে তো অনেকটা সময়। অনেকটা সময়। 14 বছর অনেক পরিবর্তন চলে এসেছে। ইভেন আপনি হয়তো যে ডিরেক্টরদের সাথে কাজ করেছেন বা যে সারাউন্ডিংসে কাজ করেছেন সেই পারিপার্শ্বিক জায়গাগুলো পরিবর্তন হয়ে গেছে। আবার কিভাবে ইন করলেন? আবার এটা একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যখন আমরা 3 ভাই, মানে ওরা মানে পড়াশোনা শেষ করে যখন মানে আমার দোকানে আসলো, মানে বাবারই তো কেনা দোকান, তো আসবে স্বাভাবিক। তো ওরা যখন দেখলাম বিজনেসটা শিখে ফেলছে, তো তখন একই দোকানের মধ্যে 3 ভাই বসবো, এটা আবার আমার কাছে মানে কেমন জানি লাগছে, কন্ট্রাডিক্ট করছিল। তো ওই সময় ওই দেখা গেছে যে ভাইদেরকে আমি ওই ব্যবসাটা বুঝাই দিয়ে আমি আলাদা কিছু করতে গেলাম। তো যখন আলাদা কিছু করতে গেলাম তখন ব্যবসা মায়ের খেলাম আমি পার্সোনালি। বিশাল ধরা, মানে ধরাকে পুরোটাকে ধরা। কি করা যায়, মোটামুটি মাস 6 বাসায় বসা ছিলাম। এরপরে চিন্তা করলাম যে আচ্ছা মিডিয়াতে দেখি তো কিছু করা যায় কিনা, অবস্থান কিছু করা যায় কিনা। তো এরপরে হুট করে আমার এক ফ্রেন্ড আছে, ও এখন ও মানে ওকালতি করতেছে, অ্যাডভোকেট। ও একটা ছবি বানালো, ছেলেটি আবল তাবল মেয়েটি পাগল পাগল, হচ্ছে অ্যাডভোকেট শামীম। আচ্ছা। ও আমাকে বলল যে আমার এই ছবিটাতে ছোট্ট একটা ক্যারেক্টার আছে, এটা কাজ কর। তো বসে আছে যখন, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। ওই কাজটা করলাম। ওই কাজটা করতে যে কোচি ভাইয়ের সাথে আমার দেখা হলো। কোচি খন্দকার? হ্যাঁ, কোচি খন্দকার। তো ভাবলাম যেহেতু কোচি ভাইয়ের সাথে যেহেতু দেখা যায় পরিচয়, হয়তো তিনি, তার সাথে আমার কাজ হবে। খুব প্রশংসা করলেন কোচি ভাই তখন ওই মুহূর্তে। তো এরপরে কোচি ভাইয়ের আর কোনো মানে ফোন দেই, তুই ব্যস্ত, মানে ব্যস্ত আর্টিস্ট, আচ্ছা ঠিক আছে, মানে এইভাবে ঠিক আছে দেখছি। তো পরে দেখলাম যে আসলে আমি যখন কাজ করতাম এবং এখনকার যারা আছে সবই চেঞ্জ, নাই মানুষজন। তো একটা পর্যায়ে এসে আসলে দেখলাম যে অনেক দিন হয়ে গেল, প্রায় 6 মাস। হুট করে আমাকে আমার এক ফ্রেন্ড আমাকে ফোন দিল যে একটা বিজ্ঞাপনের কাজ আছে, কাজ করবা? তাহলে আমার একটা পরিচিত মানুষ আছে, ও আমাকে বিজ্ঞাপনের কথা বলেছে, আমি তো করব না। তো বললাম কে? বলছো মিঠি। তো এই মিঠিতে হচ্ছে একজন মানে ও কাস্টিং ডিরেক্টর। তো উনি আমাদের মানে অমিতাভ রেজা ভাইয়ের ছিলেন কাস্টিং ডিরেক্টর ছিলেন প্রথম থেকে। এই মিঠির মাধ্যমে প্রথম আমার কাজ, রবির একটা ক্যারেক্টার, ছোট্ট একটা ক্যারেক্টার, ওইটাতে মেইন ভূমিকা ছিলেন আমাদের বর্দা মিঠু। তো আমার বিজ্ঞাপন এটা ছিল জাস্ট এই সেলফি তোলা এইভাবে। আচ্ছা। ওইটাই না মানে ক্লিক করলো। ক্লিক করার পর ওই যে মানে তখন বিপুল ছিল আমাদের অমিতাভ রেজা ভাইয়ের একটা হ্যান্ডস।
তো বিপুল আমাকে কি করলো, একটা কাজে সিলেক্ট করলো, সেটা হচ্ছে কাজী ফার্মসের, ওটাতে লিড ক্যারেক্টার। তখন তো আরো মোটা ছিলাম, মানে এখন অনেক ফিগার কমাইছে, আমি অনেক মোটা ছিলাম। তো ওই লিড ক্যারেক্টারটা যখন আমি করলাম, ওটা অন এয়ার যখন হলো, এরপর আর পিছনে তাকাতে হয় নাই আমার। ওই বিজ্ঞাপন, তারপর টেলিভিশন চ্যানেলের নাটক, এরপরে ইউটিউবের নাটক, হ্যাঁ চলছে, এই চলছে এবং এখনো পর্যন্ত সেটা আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। চলচ্চিত্র কাজ করা হয়েছে এর মধ্যে। চলচ্চিত্রে বললাম না যে খুব কম, ছোট ছোট করে। হ্যাঁ, আমার মূল বিষয়টা হচ্ছে এরকম, ওই যে বললাম না হুমায়ুন ফরিদি ভাইয়ের আমি এগুলো একটা সময় একটু নেগেটিভ ক্যারেক্টারের প্রতি আকর্ষণটা একটু বেশি ছিল। তো আমি দেখলাম যে নেগেটিভ ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার যে একটা মানুষ চাইলে নিজেকে এমন ভাবে চেঞ্জ করতে পারে, সুইং করতে পারে বারবার, এবং ক্যারেক্টার অনেক শেডস থাকে, অনেক কিছু থাকে। তো ওই দুর্বলতার ভেতরে কাজ করলো যে যদি আমি এই নেগেটিভ ক্যারেক্টারগুলো পাই, হ্যাঁ, কারণ আমি তো সব ক্যারেক্টারে কাজ করছি টিভিতে, আমি ভেঙে দিচ্ছি আমাকে বারবার, আমি বোঝানোর চেষ্টা করছি যে আমি পারি কিনা দেখো। তো কিন্তু একটা ক্যারেক্টারই, সেটা হচ্ছে নেগেটিভ ক্যারেক্টার, যে ক্যারেক্টারের ভেতর আমি ঢুকবো সেটা ফিল্মে। আচ্ছা, তো আসলে হয়ে ওঠেনি, হয়তো আমি ওইরকম যোগ্যতা অর্জন করিনি, আমাকে হয়তো আমার কাজগুলো হয়তো তাদের চোখে পড়েনি, তারা হয়তো ওইভাবে আমাকে কখনো চিন্তা করেনি, যার কারণে আমার হয়ে ওঠে। একটা বিষয় কি, সবকিছুর না একটা নির্দিষ্ট সময় থাকে। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনের একটা নির্দিষ্ট সময়ে, সঠিক সময়ে সঠিক কাজটি সে তার চলেই আসে। এবং আপনার এই যে লাইফ স্টোরিজ আমরা এত কিছু শুনলাম, দেখেন প্রত্যেকটা কাজ কিন্তু সময় মতোই হয়েছে। সুতরাং আমরা আশা করব যে আপনার মনের যে ইচ্ছাটা আছে সেটা যেন পূরণ হয় সঠিক সময়। অনেক অনেক শুভকামনা রইল। আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, সেই সাথে এনটিভিকে ধন্যবাদ। আমি সত্যি মানে এটা বলতে গেলে যে আমি খুবই আনন্দিত যে আজকে আপনাদের এই অনুষ্ঠানে আমি আসতে পেরে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।